ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। জুন জুলাইয়ে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। মতপার্থক্য ভুলে ঐক্য চান নেতারা। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটিতে অন্ত্যেষ্টিক্রিয়া আজ। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ৬ বছরের ব্যবধানে ২২ কোটি টাকা মানি লন্ডারিং। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। ক্যান্সার চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ওষুধ উৎপাদনে তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই কম খরচে মিলবে সেবা, মত বিশেষজ্ঞের। নীতিগত সহায়তার তাগিদ। এবং নিয়ন্ত্রণ রেখায় আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। সিন্ধুর এক ফোঁটা পানিও দেয়া হবে না, হুঁশিয়ারি দিল্লির। দ্রুত সমাধানের পথ খুঁজে নেওয়ার পরামর্শ ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো। নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়েও তাদের মধ্যে চলছে আলোচনা। আগামী জুন কিংবা জুলাইয়ে এ ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে ৩ দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া, নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটা কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে এসে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীতেও সবসময় ছিল, সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি, সেই চেষ্টাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামের বৈঠক কিছুক্ষণ পর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক যে সংলাপ চলছে জাতীয় ঐকমত্য কমিশনের, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে ঐকমত্য কমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ ভবনের এলডি হলে। এবং আমরা যেটা জেনেছি যে বৈঠকটি 10:30টার দিকে শুরু হতে পারে এবং এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল
কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশনের অন্য যে সদস্য আছে তাদের সাথে বৈঠকে বসবে এবং বৈঠকে মূলত নির্বাচন এবং নির্বাচন কালীন বিভিন্ন পরিস্থিতি সহ রাষ্ট্র সংস্কারের অন্যান্য অনেক বিষয়গুলো সম্পর্কে কিন্তু তারা আলোচনা করবেন বলেই আমরা যেটা জেনেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি আসলে প্রস্তাবনা রয়েছে বিভিন্ন ধরনের সংস্কারের এবং সেই সংস্কারগুলোর ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিন্তু তাদের যে বক্তব্য সেগুলো আসলে প্রদান করবে। আমরা দেখতে পাচ্ছি যে এলডি হলে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দল যারা আছে তারা কিন্তু প্রবেশ করেছে এবং তাদের আগে কিন্তু এই ঐক্যমত্য কমিশনের যে সদস্য যারা ছিলেন তারা কিন্তু এলডি হলে নির্দিষ্ট যে সভাকক্ষ সেই সভাকক্ষে আগেই অপেক্ষমান রয়েছেন এবং এই যে সভাটি সেটার মানে কতটুকু দীর্ঘ হবে সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য এ পর্যন্ত নেই। তবে আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে প্রাথমিকভাবে এই নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতির অন্তর্ভুক্তিকরণ সহ অন্যান্য অনেক বিষয় আসলে আজকের যে বৈঠক সেই বৈঠকে গুরুত্ব পাবে বলে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন সূত্র আসলে আমাদেরকে জানিয়েছে। এই প্রতিনিধি দলে যারা আছেন তাদের একাধিক সদস্যের সাথেও আমরা আসলে কথা বলেছি। তারা বলেছিলেন যে 11টি যে সংস্কার কমিশন ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই সংস্কার কমিশনে যে পৃথকভাবে আলাদা আলাদা তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো সমন্বিত আলোচনায় কিন্তু আজ যে বৈঠক সে বৈঠকে গুরুত্ব পাবে বলেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ইতালির রোমে প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 2:45 দেশটির বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ডক্টর ইউনূস সহ 100টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পোপ ফ্রান্সিসকোর শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভ্যাটিকান সিটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভ্যাটিকানের দিকে ছুটে আসতে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় বেলা 2:42 রাজধানী রোমে অবতরণ করেন এবং তিনি ইতিমধ্যেই ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই রাজধানী রোমে আসতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজপরিবারের সদস্যরা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে এখানে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে সান্তা মারিয়া মাজ্জরের গির্জায় দাফন করা হবে। এটা ছিল তার শেষ ইচ্ছা। ধারণা করা হচ্ছে 2.5 থেকে 3 লাখ মানুষ উপস্থিত হবে এই সান্তা মারিয়া মাজ্জরের পাশাপাশি এই সেন্ট পিটার্স বাসিলিকার প্রাঙ্গণে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ।
বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আঁতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও, এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো ও ওষুধের রপ্তানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানটি তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই, সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিএনজি অটোরিকশা উল্টে কিংবা পা পিছলে ঘটছে প্রাণহানি। খাল ও নালার উভয় পাশ অরক্ষিত হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। নগরবিদরা বলছেন, প্রাণহানির দায় এড়াতে পারে না জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা সিডিএ ও সিটি কর্পোরেশন সহ নানা সংস্থা। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে।
তবে সিডিএ বলছে বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা ৩৬টি খালের মধ্যে ১৯টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে, বাকিগুলোতে চলছে কাজ। ১৯টা খালের ইতিমধ্যে আমরা ফেন্সিং দিয়ে ফেলেছি, বাকিগুলোতে আমরা ফেন্সিং দিয়েই আমরা এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, এটা ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে ৫৭টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে ৬টি জোনে ভাগ করে ৬ জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। বাদ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে পাশের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। সবশেষ ১৮ এপ্রিল রাতে নগরীর চকবাজারে হিজলা খালে পড়ে প্রাণ হারায় ৬ মাসের এক শিশু। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর ৪১টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। বন্ধের ১৬ বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙ্গামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় ৩১ একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। একসময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হতো উন্নত মানের সুতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা, বাড়তে থাকে লোকসানি হিসাব। সেই হিসাবের জেরে ২০০৭ থেকে ২০০৯ সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। এরপর ২ দফায় চালু করা হলেও মেলেনি সফলতা। মিলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। আমাদের অপশনে দায়িত্ব হয়েছে। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করেন বেকার। মিল ছিল আগে ভালো আছিল, ব্যবসা বাণিজ্য সবারই ভালো আছিল, অনেক লোকজন ছিল, এখন তো কিছু হচ্ছে না। এখন তো মেল চালু করলে তো ভালো হইতো আমার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। বিনিয়োগকারী যে কোনো ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। নতুনভাবে কি জিনিস করতে পারে যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির। সময় সংবাদ, রাঙ্গামাটি। অবাধে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। দিনের বেশিরভাগ সময় শহরে যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছে ট্রাফিক বিভাগ। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, বড় কোনো যানবাহন রাস্তায় চলার অবস্থা নেই, যানজটে নাজেহাল বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। আগে পায়ে চালিত রিকশা থাকলেও বর্তমানে তার দেখা মিলছে কম। পৌরবাসী বলছেন ধারণ ক্ষমতার কয়েক গুণ 3 চাকার যান চলছে পৌরসভায়। কোনো নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রণহীন, আইন শৃঙ্খলা কোনো রকমের মানুষ মানছে না। চলতি সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি পায়ে চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের। এ নিয়ে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের। 1100 টাকা লাইসেন্স তারা 45,000 50,000 টাকা করে বাইরের লোকের কাছে ভাড়া দিচ্ছে। প্রকৃত বড়
পৌরসভার যে নাগরিক, যে প্রকৃত ড্রাইভার, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই। এখান থেকে উত্তরণের জন্য যদি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে এই সমস্যা থেকে আমরা সহসায় উত্তরণ ঘটাতে পারবো। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের, আর শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এটা গাড়ির ডেট ফেল হয়ে গেল কিনা সেটা যাচাই করার তথ্য এটা অনলাইনে পাওয়া যায়, কিন্তু রিক্সা, ইজি বাইক সেটার যাচাই করা তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব না। ট্রাফিক, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা আছে মালিক সমিতি, এদের সাথে কথা বলে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পর্যন্ত 4,500 রিক্সার অনুমোদন দিলেও সড়কে চলছে অন্তত 12,000। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে, তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই। নাদিম মারজান, সময়। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে কম ঝুঁকিপূর্ণ আর অধিক মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে বিসিবি। আর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির 2 প্রভাবশালী পরিচালক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত 120 কোটি নয়, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন 14টি ব্যাংকে, যে নথি এসেছে সময় সংবাদের হাতে। গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে, এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুমতি ব্যাংকে। তবে ওই 2 ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির।
দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি, এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সরশিপও। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ার কমিটমেন্ট। বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গুঞ্জনও সত্যি নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। 238 কোটি টাকা কেন আমি কোথাও সাইন করি না, টাকাগুলো যে গেছে ওখানে, এই যে নিউজ আসছে যে কেউ জানে না, এটা হলো এটার অ্যান্সার। আর এখানে সবগুলা 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো দেওয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন আর ইয়েলোতে নিয়ে গেছি টাকা। আর 12 কোটি টাকা কোথায় আছে? টেনশন ব্যাংকে 12 কোটি টাকা। আবার এদের থেকে আমি স্পন্সর পাইছি হলে গিয়ে তোমার 12 কোটি টাকার কাছাকাছি, প্রতিশ্রুতি পাইছি আরো 25 কোটি টাকা, যেটা ওরা 2টা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে। আইএফআইসি, বেসিক, জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ। ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। জুন জুলাই আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। মত পার্থক্য ভুলে ঐক্য চান নেতারা। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে অন্ত্যেষ্টিক্রিয়া আজ। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। এবং 6 বছরের ব্যবধানে 22 কোটি টাকা মানি লন্ডারিং। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।